সুপ্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক পঞ্চম পর্বের চতুর্থ পর্ব চিন্তা সৃষ্টি পরিবর্তন যুব নেতৃত্বে নতুন উদ্ভাবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সেশনে আমরা শুনবো দুজন অনুপ্রেরণাদায়ী অতিথির অভিজ্ঞতা, ভাবনা ও বাস্তবমুখী পরামর্শ। আমাদের সঙ্গে রয়েছেন অতিথি রোকসানা সুলতানা, নির্বাহী পরিচালক ব্রেকিং দ্য সাইলেন্স। স্বাগত আপা আপনাকে। আপনাদেরকেও স্বাগত। এবং সে সাথে আরো আছেন নাবিলা ইসলাম। নাবিলা ইসলামের গ্রুপের নাম ড্রিম পাওয়ার এবং তার ব্যবসায়িক ধারণা হচ্ছে। আমরা আজকে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা শুনবো। আমি শুরুটা করতে চাই রোকসানা সুলতানা আপাকে দিয়ে। আপা, নাবিলা শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। জি, স্বাগত আপনাকে। আমি একটু শুরুটা রোকসানা আপাকে দিয়ে করতে চাই। যে আপা, আমি যদি একটু জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিজনেস গুলোর সংযোগ বা লিয়াজু থাকা জরুরি কেন, যদি এই বিষয়ে আমাদের একটু সংক্ষেপে বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে যে কোনো জিনিস, এটা শুধু ব্যবসা বলে না, যে কোনো জিনিসেই হাত দিতে গেলে লিয়াজটা খুব জরুরি। লিয়াজটা এই জন্য জরুরি যে একটা জিনিস নিয়ে এগিয়ে যেতে হয় যখন, তখন আসলে এককভাবে কোনো কিছু হয় না। তাহলে সেই আমি যখন এককভাবে কোনো কিছু করব না, বিশেষত সেটা হলো বিজনেসে অনেকগুলা ধাপ থাকে। বিজনেসে এমন না যে একটা রাস্তা ধরে আমি চলে যাব, বিজনেসের অনেকগুলা ধাপ থাকে। যেমন অর্থায়নের ব্যাপার আছে, তারপরে প্রশিক্ষণের ব্যাপার আছে, বাজার ব্যবস্থাপনার ব্যাপার আছে, তারপর হলো ওই এলাকাটাতে আসলে কি জিনিস নিয়ে আমার কাজ করলে ঠিক হবে, এটা কি ডুপ্লিকেশন হবে কিনা, সেই জিনিসগুলো আছে। এই জন্য যে কোনো ব্যবসা শুরু করার আগে আদার্স যারা আছে, আদার্স যেই আহ, সংগঠনগুলো আমাদের সাথে আসবে, মানে যাদের সাথে আমার ইয়ে করতে হবে, তাদের সাথে অবশ্যই লিয়াজো মেনটেন করে করতে হবে। তা না হলে প্রশিক্ষণের দরকার হলে সে সময়টাতে সরাসরি সময়ে প্রশিক্ষণটা পাবে না। আবার যখন নাকি দেখা যাবে যে তার অর্থায়নের দরকার, আসলে কোথায় দৌড়ে যেতে হবে সেটা করতে পারবে না। কিন্তু এই লিয়াজো গুলি যদি থাকে, যে আদার্স যারা ব্যবসা করছে ওইখানে, তাদের সাথে যদি নিজেদের মধ্যে এই লিয়াজো গুলি যদি থাকে, তাহলে এই জিনিসটা খুব সহজ হয়ে যাবে। এই জন্য লিয়াজোটা অত্যন্ত জরুরি ব্যবসার ক্ষেত্রে বিশেষত। নিশ্চয়ই তাই, এবং সেই সুযোগটাই কিন্তু এখানে এক্ষেত্রে আমরা করে দিয়ে থাকছি। নাবিলা, আপনার কাছে যদি একটু চাই যে আপনার এই উদ্যোগটির পিছনে অনুপ্রেরণা হিসাবে আসলে কি কাজ করেছিল, যে মশার জন্য সোলার চালিত ফাঁদ তৈরি করার আইডিয়া থেকে এক্সিকিউশনের পুরো গল্পটা আপনার কাছে শুনবো। আপনার এলাকা থেকে আগে আপনার এলাকার কথা বলবেন এবং কোন জিনিসটা আসলে আপনাকে এই বিষয়ে অনুপ্রেরণা দিয়েছিল, গল্পের শুরু থেকে যদি বলতেন। আসসালামু আলাইকুম সকলকে, আমি নাবিলা ইসলাম। আমরা এই উদ্যোগের অনুপ্রেরণা মূলত পেয়েছি একটু বাস্তব সমস্যা থেকে, অবস্থিত ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ভয়াবহতা থেকে। আমাদের স্থানীয় এলাকা মগবাজারে অনেক আবর্জনার কারণে মশার প্রকোপ খুব বেশি। দিনে দিনে মানুষদের ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগেও আক্রান্ত হচ্ছে। তো এই সমস্যা থেকে আমরা চাচ্ছি যে একটু পরিবেশ বান্ধব সমাধান, যা মানুষের কোনো ক্ষতি করবে না বা পরিবেশেরও কোনো ক্ষতি করবে না। সেজন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি, যা সৌরশক্তির উপর নির্ভরশীল। প্রথমে আমরা বিভিন্ন গবেষণা করেছি যে মশা কিসে বেশি, কোন আলোতে বেশি আকৃষ্ট হয়। তো সেই দেন আবার কোন তাপমাত্রায় থাকে বেশি আসে মশা, সবগুলো। দেন আবার ট্র্যাপের ডিজাইন, বিভিন্ন গবেষণা করে আমরা এই সোলার পাওয়ার ট্র্যাপটি ডিজাইন করি, যাতে কোনো বিদ্যুৎ লাগে না এবং যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। আমরা প্রোটোটাইপ তৈরি করেছি, ফিড ফিল্ড টেস্ট করেছি এবং অনেক অনেকজন থেকে ফিডব্যাকও সংগ্রহ করেছি। সব সংগ্রহ করে আমরা এটিকে আরো উন্নত সংস্কার করেছি। আমরা বিশ্বাস করি যে এই প্রযুক্তি যে আমরা কমিউনিটি এই প্রযুক্তি আমাদের কমিউনিটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং মশাবাহিত রোগ কমাতে সাহায্য করবে। রুকসানা আপা, আপনার কাছে আবার যদি চলে আসি, যুব উদ্যোক্তাদের ব্যবসার জন্য এই বাজার সংযোগ তৈরি করতে আমরা আসলে কিভাবে সহায়তা করতে পারি, যদি আমাদেরকে বলতেন। তোমার আগে যে ছোট্ট উদ্যোক্তা, আমি ওকে ছোট্ট বলবো, এবং আমি আমি এবারই ও উদ্যোক্তা মেলায় প্রাইজও বোধহয় পেয়েছে, তাই না নাবিলা? জি জি। আমরা হুম, সেকেন্ড প্রাইজ। সেকেন্ড প্রাইজ পেয়েছে। ওরা খুব ভালো মতোই হয়তো জানে যে আসলে যেমন সময় উপযোগী একটা জিনিসকে ওরা নিয়ে আসছে দেখেই কিন্তু
এই তারা সফল হতে পেরেছে, যেটা নাকি একেবারে সময় উপযোগী বলি আর কি আমরা। এই যে বাজার সংযোগের ব্যাপারটা হলো যে এখন আমি বলবো যে নাবিলাদের জন্য খুব ইম্পর্টেন্ট হলো বিভিন্ন ধরনের যে ইয়েগুলা থাকবে, যে যে সমস্ত সংস্থাগুলা এর সাথে সম্পৃক্ত আছে, কারণ হুম হুম। এখানে বাজার ধরা খুবই কঠিন। আমরা জানি যে অনেক জিনিস আছে যেখানে নাকি এই ডেঙ্গু প্রতিরোধের জন্য মশা মারা মারা যাবে, এই ধরনের অনেক প্রতিষ্ঠান গজানো আছে। তো তাদের সাথে তো বিরোধিতা করে তো আসতে হবে। এটা নিয়ে সেই মার্কেটিং এর জন্য যেই জিনিসগুলো দেখতে হবে সেটা হলো যে একটা তালিকা প্রস্তুত করা, যে আসলে কোন কোন জায়গায় এই জিনিসগুলা দিলে আমি মার্কেটিং করতে পারবো। যে কোনো ব্যবসায়ী, যে আমি যদি একটা তালিকা তৈরি করে ফেলতে পারি যে কারা কোন ধরনের বিজনেস গুলি করছে, কারা কোন ধরনের বিজনেস গুলি করলে এই বিজনেস গুলি এগিয়ে নিয়ে যাওয়া যাবে। কারণ বিজনেস করতে আসলে তো সবসময় আমি চাবো যে আমার বিজনেসটা সফল হোক। সুতরাং এই জায়গাটাতে খুব ভালোভাবে নজর দিয়ে আগাতে হবে। এবং এর জন্য যেটা আমরা করতে পারি যে আমরা যে তালিকাগুলো প্রস্তুত করে রাখবো, এটা এটা আমরা প্রান্তিক পর্যায়ে কাজ করি তো উদ্যোক্তাদেরকে নিয়ে। এই জন্য সংস্থা ভিত্তিক আমাদের কিছু তালিকা থাকে যে কারা সার্ভিস প্রোভাইডার, কারা বিভিন্ন ধরনের ইয়ে থাকবে। তাহলে কার কাছে গেলে আসলে ওই তালিকা থেকে আমি জানতে পারবো যে কোন আহ থেকে নিতে পারবো, তালিকা প্রস্তুতটা দরকার। এখন সেটা হয়তো আমরা করে ফেলছি, কিন্তু যে হবে তার সেই দক্ষতাটা অর্জন করতে হবে। এই দক্ষতাটার জন্য তখন দেখা যাবে যে ওর সাথে আর কেউ থাকবে না। এই যে নাবিলাদের মতন যারা একেবারে যুব কিশোর পর্যায়ের উদ্যোক্তা আছে, তারা চিন্তা করবে যে আমি এখন একা একা কিভাবে তাদেরকে তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এই দক্ষতাটা অর্জন করতে হবে অবশ্যই। নিজের দক্ষতা নিয়ে এগিয়ে যেতে হবে। যতদূর সম্ভব যখন বিজনেস স্টার্ট করতে হবে তখন তার নিজস্ব দক্ষতাকে আহ, আহ, অর্জন করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। নাবিলা, এই বিষয়ে আপনি কিছু বলতে চান নাকি? আপনার কি মনে হয় যে শুরুটা কেমন ছিল, আর এ পর্যন্ত এ পথ চলায় আসতে আসতে আপনি কতটুকু নিজেকে আলাদা করে তুলতে পেরেছেন? শুরুতে তো আমি এগুলা সম্পর্কে তেমন কিছুই বুঝতাম না। আমি এক বলতে পারি ইন্ট্রোভার্ট। তো ফার্স্টে যে এরকম এই আইডিয়া জেনারেট করা, হুম ফার্স্টে হুম। সব আমি যখন আইডিয়াটা যে জেনারেট করি, তখন আরো অনেক সমস্যা আসে যে এটা থেকে তো আরো এটা হইতে পারে, এটা থেকে যদি এটা যদি এরকম না করে ওইরকম করি তাহলে আরো বেশি ভালো হয়। এরকম অনেক সমস্যা দেন সমাধানও বের করি। আস্তে হুম আস্তে হুম। সবার সাথে মিশতে মিশতে অনেক কিছুই শিখি, যে কিভাবে কথা বলবো, কিভাবে হুম সমস্যার হুম। সমাধানে আরো এগিয়ে যাব, ইত্যাদি অনেক কিছুই শিখতে পারি। তো আমার কাছে মনে হয় আমি আগে থেকে অনেক অনেক কিছুই শিখতে পেরেছি। পার্টিকুলার কোনো উদাহরণ দিয়ে যদি বলতে চান, কারণ আমার মনে হয় এখনো আরো অনেক তরুণ উদ্যোক্তারা আছেন যারা এরকম সুযোগ খুঁজছেন, যাদের কাছে হয়তো আইডিয়া আছে, এখনো প্ল্যাটফর্মটি খুঁজে পাননি। তারা কিভাবে এগোতে পারেন? উদাহরণ হিসেবে বলতে পারি যে আমার ফ্যামিলি থেকেও বলে যে আমি ইন্ট্রোভার্ট, আমি একটু দুর্বল প্রকৃতির, আমার দ্বারা বেবি অত কিছু হবে না। তো ফার্স্টে যখন আমি বাসায় জানাই যে আমি এরকম একটা সুযোগ পেয়েছি, আমি কি করবো নাকি, সবাই মানা করে যে না তুই পারবি না, কেন করবি, কেন শুধু শুধু এগুলো করবি। তো ওখান থেকে আমি দেন আবার আবার আমি যেখান থেকে এই মানে সুযোগটা পেয়েছি, ওরা আমাকে আবার অনেক কনফিডেন্স দেয়, যে মোটিভেশন দেয়, না তুমি পারবা, তুমি নিজের উপর কনফিডেন্স। দেন আমি যখন নিজে চিন্তা করি যে না, সবাই কেন বলবে যে আমি পারবো না, আমি তো পারতে পারি, কেন আমি পারবো না। তো ওখান থেকে নিজেও ইয়া করতে করতে নিজের চেষ্টার মাধ্যমে আমি একটু সফল হয়েছি বলতে পারি। না, দারুণ। আসলে চ্যালেঞ্জ নেওয়াটা, সব প্রতিটা কাজের জন্য আমাদের চ্যালেঞ্জ নেওয়াটা কিন্তু দরকার। সেটা কাজের ক্ষেত্রে হোক, নাবিলা নিজের ক্ষেত্রেও আগে চ্যালেঞ্জটা গ্রহণ করেছে যে সে ইন্ট্রোভার্ট, তাকে সবাই বলছে। সেখান থেকে, সেই ব্যারিয়ার থেকে ভেঙে এসে আবার ব্যবসা কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই জায়গায় কাজ করছে। চমৎকার নাবিলা আপা, আপনার কাছে আবারও এই জায়গাটা নিয়ে যদি একটু জানতে চাই, যে এই ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি একটু পয়েন্ট ধরে আমাদেরকে বলতেন যে কি ধরনের দক্ষতাগুলো আসলে দরকার। আহ, যে
এই যেটা দিয়ে আমাদের নতুন উদ্ভাবন বা উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু দক্ষতাগুলো আসলে কোন ধরনের দরকার যেটা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে তরুণেরা? ইম্পর্টেন্ট যেটা যে যে দক্ষতাটা থাকতে হবে সেটা হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসটা সাংঘাতিক জিনিস, তা না হলে ব্যবসায় কোনোদিনও এগিয়ে যাওয়া যাবে না। ব্যবসা এমন একটা জিনিস যে আমি বিশ্বাস করব যে আমি যেটা নিয়ে যাচ্ছি সেটা আসলে, মানে ওই যে বললাম না যে প্রথমে বাজার যাচাই করে নিতে হবে, যে হুম। বাজার, সেটা যাচাই করে নিয়ে সেই আত্মবিশ্বাসটা নিয়ে যেতে হবে যে আমি অবশ্যই সাকসেসফুল হব। এই জায়গাটাতে আমি আমাদের এখন এই কিশোর, আমি কিশোর বলতেছি কিন্তু এখানে কিন্তু কিশোর বলতে কিন্তু আমি উভয় লিঙ্গ বলছি। কিশোর যুবদের যেটা বলবো আমি, যে তাদের সেই দক্ষতাটা খুব ভালোভাবে আছে। কারণ হুম। আমাদের সাথে এখন কাজ করি, আমরা দেখি যে আমরা যেই কথাটা বিজনেসের সবচেয়ে বেশি দরকার, যে যোগাযোগের ব্যবস্থাটা, কমিউনিকেশন স্কিলটা যদি ভালো হয় তাহলে সে এগিয়ে যায়। এবং আমি খুব ভাবে লক্ষ্য করি যেই দক্ষতাটা আমাদের ছিল না, এই জন্য আমরা আসলে ব্যবসা করতে পারি নাই। এখন অত উদ্যোক্তা কেন তৈরি হচ্ছে, ইয়াং উদ্যোক্তা কেন তৈরি হচ্ছে? কারণ যোগাযোগটা খুব ভালো। সেটা আমার মনে, আমি যেটা মনে করি যে এটার জন্য সোশ্যাল মিডিয়াটা বোধহয় খুব একটা বড় ভূমিকা রাখে। কারণ আমরা আগে নিশ্চয়ই। দরজায় দরজায় যেতাম, গিয়ে আমাদের যোগাযোগ করতে হতো, কিন্তু এখন একটা এই প্রযুক্তি ব্যবহার করে, সুতরাং প্রযুক্তিগত দক্ষতাটা খুব ইম্পর্টেন্ট। একটা হলো মৌখিক দক্ষতাটা, কারণ আমি আমি আবারও নাবিলার কথায় আসি। ওরা সেদিন আহ, যেই অনুষ্ঠানটাতে ছিল সেই জায়গাটাতে সেশন শেষ করে যখন ওরা নিচে নেমে আসলো, আমাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক ওদেরকে প্রশ্ন করছিলেন কতগুলি, ওরা খুব সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছিল। 3-4 জন ছিল, ওরা খুব সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছিল। আমি খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করছিলাম যে আমাদের এই দক্ষতা ছিল না। সুতরাং এরা সাকসেসফুল হবে। আমি আমি সবসময় মনে করি যে এরা সাকসেসফুল হবে। এবং আরো একটা জিনিস এখানে রাখতে হবে, হিসাব সংরক্ষণটা খুব ইম্পর্টেন্ট। যে আমি করলাম, দেখা গেল অনেক, একটা সময় ফ্লো খুব ভালো, আরেকটা হুম। সময় ফ্লো, ফ্লো ভালোর সময় যদি আমি তখন ইমিডিয়েটলি যদি আমি মনে করি যে আমি এটাকে আরো বড় করে ফেলবো, সেটা না, পরিকল্পনা থাকতে হবে এবং হিসাবটাকে মাথায় রেখে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে। এই জিনিসগুলা তাহলে উৎসাহিত হতে হয় না। কারণ আমাদের উদ্যোক্তাকে আমরা দেখেছি যারা খুব বেশি আহ, মানে আমরা তো ওদেরকে ছেড়ে দেই, একটা সময় নাচার করে আমরা তাদেরকে বলি যে করুন, কেউ কেউ ঝরে পড়ে গেছে। তাদের ওই হুম। যে ওই কিছু ইয়ে, মানে যে আসলে আমি পরে এই টাকাটা এখনই এত না বাড়াই, এই জিনিসগুলোর দিকে একটু নজর রাখতে চমৎকার। নাবিলা, আশা করি এখান থেকে আপনিও আরো কিছুটা জানতে পেরেছেন। সেই সাথে আমি বলতে চাই যে আপনার যেহেতু গ্রুপ, আপনার টিম মেম্বারদের সম্পর্কে আপনি যদি ছোট করে কিছু বলতে চান সেটা বলবেন, এবং সেই সাথে বলবেন যে এখন তো আসলে বাজারে এই মশা থেকে মুক্তি পাবার জন্য বিভিন্ন রকম উপায় প্রচলিত রয়েছে, নতুন নতুন উপায় আসছে। বাজারে কম্পিটিশনটা কিন্তু এখন খুব প্রচন্ড এই মশাবাহিত রোগ নিয়ে এবং মশা তাড়াবার জন্য। সেখান থেকে আপনার উদ্যোগটাকে আপনি কিভাবে আলাদা করে বলছেন, এবং কিভাবে এটা পরিবেশ উপযোগী বলে আপনি দাবি করছেন, যদি আমাদেরকে একটু বলতেন। প্রথমে আমরা, আমাদের টিমে আছে মোট 5 জন, আমি সহ। আমাকে দলনেতা নির্বাচন করেছে তার সবার মতামতের গুরুত্ব দিয়ে। তো আমার পরে আছেন মোর্শেদ হোসেন, যিনি অ্যাকচুয়ালি যে মেশিনটা তৈরি করেন। উনি মোর্শেদ হোসেন প্রান্ত, উনি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে নিয়ে পড়াশোনা করছেন। দেন হচ্ছে সুমাইয়া আক্তার মনি, ও হচ্ছে আমাদের বিভিন্ন ধরেন বিভিন্ন কি কি লাগছে, কি কি প্রোডাক্ট আছে ওটা ভাইয়া থেকে ইয়া করে ওগুলা সব ডিটেলস রাখছে, হিসাব নিকাশ হুম। করছে। হুম। হুম। জন হচ্ছে আমাদের আনিলা, সানিয়া তাসনিম আনিলা। ও অনেক ট্যালেন্টেড বলতে পারেন। ও কিভাবে সবগুলা মানে লিখাকেও একদম প্রেজেন্ট করে ফেলতে পারবে এরকম বড় ক্রাফটিং দিয়ে বলতে পারেন। দেন হচ্ছে সুমনা, ওর ব- সবারই আমাদের এক একজনের এক এক গুণ। তো বলতে পারেন সবাই, আমরা এক একজনকে ছাড়া এক একজন একদম অসম্পূর্ণ। তো সবার একসাথে থাকলে আমরা এটা আরো, আমাদের উদ্যোগটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। দেন হচ্ছে মশা প্রচলিত যে মশা নিধনের জন্য যেগুলো প্রচলিত আছে, যে কয়েল স্প্রে, হুম। এখানে আমরা এগুলো আমাদের কাছে সহজলভ্য হলো, এগুলোর মধ্যে অনেক এটিতে স্বাস্থ্য ঝুঁকি থাকে, রাসায়নিক পদার্থ থাকে।
কয়লাতে অনেক, এগুলোর জন্য অনেকের আবার শ্বাসকষ্ট, দীর্ঘমেয়াদী ফুসফুসের সমস্যা হয়। এছাড়াও আবার রাসায়নিক স্প্রেতে যে রাসায়নিক থাকে ওটা পরিবেশের অনেক ক্ষতিকর করে। এক্ষেত্রে আমাদের পণ্যটির বড় পার্থক্য হচ্ছে এটা পুরোপুরি কেমিক্যাল ফ্রি, কোনো ধোঁয়া, গন্ধ বা বিষাক্ত রাসায়নিক থাকে না। এটা সোলার পাওয়ারের, যা বিদ্যুৎ খরচ, মানে বিদ্যুতের কোনো খরচই লাগে না এবং পরিবেশ বান্ধব। আবার এটি হচ্ছে আমরা আলো ও তাপ ব্যবহার করে শুধু মশাকে আকর্ষণ করছে, অন্যান্য কোনো উপকারী প্রাণীকেও তারা আকর্ষণ করছে না, তাদেরও ক্ষতি করছে না। তো এর ফলাফল হিসেবে এটি স্বাস্থ্য ও পরিবেশের জন্য খুবই উপকারী। এবং এর নিরাপত্তার দিক হলো এটি অনেক নিরাপদ, একটি লং টার্ম সাস্টেনেবল বলতে পারে সমাধান। ধন্যবাদ। দারুণ। আপা, আবারও আপনার কাছে যদি চলে আসি, আপনি কি বা নাবিলাদের এই আইডিয়াটা নিয়ে কিছু বলতে চান কিনা? আগে একটু শুনে নি, যেহেতু আপনি এটা সম্পর্কে। আমি একটু নাবিলার কাছে একটু শুনতে চাবো। এটা জি। নাবিলা উত্তরটা একটু পরে দিলেও হবে। আমার কাছে মনে হয়েছে জিনিসটা একটু বড়, একটু হ্যারিকেনের সমান। আমরা যে হারিকেন, হ্যাঁ হ্যাঁ হ্যারিকেন তো না, আমরা যে আগে হারিকেন ব্যবহার করতাম, বেশ বড়, এটাকে কি একটু ছোট করা যায় কিনা, এটা আমার আমার সেদিন মনে হয়েছিল যে আর একটু ছোট করলে বোধ হয় জিনিসটা ভালো হবে, যদি করা যায়। তা না হলে জিনিসটা খারাপ না, পরিবেশ বান্ধব, খুব সুন্দর জিনিস। আর আমরা ওই যে বললাম না যে আমরা তো এখন আসলে চতুর্থ বিপ্লবের দিকে যাচ্ছি। এখন এআই দিয়ে সবকিছু কন্ট্রোল হয়, রোবোটিক্স, যারা নাকি দেখা যায় যে ক্ষেত খামারে কিন্তু এখন রোবট গিয়ে সার দেয় হুম করে। হুম 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 আমরা বিভিন্ন ধরনের যে আহ, হোটেল টোটেল আছে, বড় বড় যে যে রেস্টুরেন্ট গুলি আছে, তারা কিন্তু এখন হুম হুম। রোবট করে। এই চ্যালেঞ্জ গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আমার জানতে হবে এই বর্তমান চতুর্থ বিপ্লবের ইয়েটা, শিল্প বিপ্লবের যে ইয়েটা, সেটা মাথায় রাখতে হবে। আর একটা সময় ছিল একেবারে কৃষি নির্ভর, আর একটা সময়, কিন্তু এখন আমরা রোবোটিক্স এর যুগে যুগে গেছি। সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে খুব ভালোভাবে। আর হলো ব্যবসার ঝুঁকিটা সব সময় মাথায় রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে যে আমি যে কোনো সময় ঝুঁকিতে পড়তে পারি, ভেঙে পড়লে চলবে না। আর একটা জিনিস আমি, সেভ দ্য চিলড্রেন যেই অডিয়েন্সটা সেদিন দিয়েছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা নাকি অনেকে পায় না। যেমন হুম হুম। আমাদের একটা গ্রুপে একজন ছিল, রুবিনা, সেও এই প্রক্রিয়ার মধ্য দিয়েই এখন সে সফল এন্টারপ্রেনার একদম। সে ওয়াশিংটন ডিসিতে কিন্তু ইনভাইটেড হয়েছিল ইয়ত মেলা যেটা হয়েছিল, তো বড় স্যানিটারি মেলা, প্যাড নিয়ে কাজ করছেন যিনি, স্যানিটারি। রুবিনা। হ্যাঁ, জি। সে রুবিনা, রুবিনা কিন্তু সেখানে ইনভাইটেড হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জুলাই ইয়ের জন্য সে ভিসা পায়নি। আমরা অনলাইনে ছিলাম, ও আর আমি আচ্ছা অনলাইনে ছিলাম। আচ্ছা। সুতরাং মাথায় রেখে এই যে ফিল্ডটা, মানে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পর যাবেও, এটার জন্য কিন্তু ওর বাজার অনেক সম্প্রসারণ হয়ে গেছে। এবং হুম। এই জিনিসগুলাও যদি আসলে আমরা ধরায় দিতে পারি ওদের পিছনে থেকে, সেগুলাও ওদেরকে এগিয়ে নিতে সাহায্য করবে, এটা আমার মনে হয়। আর এটা হলো যে বিশ্বাসী হতে হবে একেবারে নিজের প্রতি, নিজের লক্ষ্যটা স্থির করতে হবে যে আমার লক্ষ্য এটা, আজকে এটা করলাম, কালকে ওইটা করলাম, এইটা করলে হবে না। আর আরেকটা হচ্ছে বহির্বিশ্বের ব্যবসায়ী কি এটা জানতে হবে, যে আসলে বহির্বিশ্ব সারা, কারণ এখন আমাদের মুক্ত বাজার। সুতরাং হুম আমার হুম। তো একটা গণ্ডির মধ্যে থাকলে হবে না, আমি যেন সব জেনে তারপরে যেন আমার কাজটা নিয়ে এগিয়ে যাই। নাবিলা বলতে চান আপার প্রশ্নের উত্তরে কিছু? রোকসানা আপার প্রশ্নের উত্তরে। আপার যে প্রশ্নটা করেছিল এটা বেশি হারিকেনের সাইজ হয়ে গেছে, এটা আসলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ছোট আকারে করেছিলাম। হ্যাঁ, দেখতে পায় কিছুটা একটু হবে, একটু সাইজের ডিস্ট্রিক্ট লেভেলে করেছিলাম। ন্যাশনাল আচ্ছা, লেভেলে আমরা ভাবছি আমরা যেহেতু আরো বিভিন্ন সাইজের করব, তো একটু বড় সাইজের করলে কেমন হয়, যেটা আরো বেশি জায়গা কভার করবে, মশাকে বেশি আকর্ষণ করবে। ওই জন্য হুম, আমরা ন্যাশনাল লেভেলে আরো একটু বড় সাইজটা নিয়ে গিয়েছিলাম। আপাতত এই ছোট সাইজটা সাথেই ছিল, ওইটা খেয়াল করেনি। হ্যাঁ ওইটা আমি খেয়াল করিনি। হ্যাঁ, না তা ঠিক আছে, তাহলে good। এটা এটা ভালো বাজার পাবে, যেমন আমিই তো কিনবো, আমিই কিনবো, একদম পরিবেশ বান্ধব।
একদম পরিবেশ বান্ধব। বাহ, থ্যাংক দারুণ ইউ। নাবিলার। এখান থেকে মার্কেটিং হয়ে যাচ্ছে। কিন্তু সেই সাথে আমি একটু জেনে নিতে চাই যে নাবিলা, আপনাদের আসলে মার্কেটিং করার বা বাজারজাত করার প্রক্রিয়া বা প্ল্যানিংটা আসলে এখন পর্যন্ত কত দূর বা কতটুকু এগুতে পেরেছেন? আমরা অনেকগুলাই অনেক ক্ষেত্রে আগিয়ে গেছি, মানে আমরা আমাদের বিভিন্ন অনলাইনে অফলাইন দুইভাবে আমরা মার্কেটিং করেছি। অনেকেই বলেছে যে না, আমরা আগ্রহী নিতে, আমরা যাতে তাড়াতাড়ি এটা লঞ্চ করি, যাতে মানে অনেক থেকে আমরা ফিডব্যাক ভালো পেয়েছি যে তাড়াতাড়ি লঞ্চ করতে। আমরা কাজ করছি, আমরা খুব শীঘ্রই এটা নিয়ে আসবো বাজারে। কোন প্রতিষ্ঠান, বড় কোনো ব্যবসায়িক বা কর্পোরেট প্রতিষ্ঠান বা কারোর সাথে এরকম যোগাযোগ হয়েছে যাদের যেখান থেকে আপনার ফিনান্সিয়ালি সাহায্য পাবেন বা এটাকে লঞ্চ করতে পারবেন বড় করে? প্রথমত আমরা তিনটা জায়গা সিলেক্ট করেছি। প্রথমত স্থানীয় সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতা, দ্বিতীয়ত এনজিও কমিউনিটি বেসড অর্গানাইজেশন যারা আছে তারা, তৃতীয়ত প্রাইভেট সেক্টরে যারা আছে। মানে এই তিন ধরনের তিন পক্ষ থেকে যদি আমরা একসাথে কাজ করতে পারি, তাহলে এই প্রযুক্তি আরো বড় পরিসরে আমরা মানে করতে পারবো। আর দেশের বিভিন্ন সম্প্রদায়ে এটা পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, এই তিন পক্ষ থেকে যদি আমরা সহযোগিতা পেয়ে থাকি। নিশ্চয়ই তাই আপা। একদম শেষ দিকে আমরা, শেষ করার আগে আরেকবার একটু যদি আপনি আমাদেরকে একটু বলে দিতেন যে আসলে কোন ধরনের, যদি পার্টিকুলারলি বলি যে তিনটি কার্যকর পরামর্শ যদি আপনি তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে দিতে পারেন, যারা যে তিনটি আহ, কার্যকর পরামর্শ থেকে তারা সফল হতে পারে, অথবা আপনার বাস্তব অভিজ্ঞতা থেকেও যদি কোনো উদাহরণ থেকে থাকে আমাদেরকে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, একটা হলো যেটা খুব আমি উদাহরণ একটু দেই, কারণ হুম হুম। এন্টারপ্রেনারশিপ বা সাতক্ষীরাতেই আমাদের করা হয়েছিল। সেটা হলো স্থানীয় বাজারটাকে যাচাই করতে হবে খুব ভালোভাবে। প্রথমত হলে স্থানীয় বাজার বাজার এবং একটু ইউনিকনেস থাকতে হবে, যে হুম এটার মধ্যে যেন এমন কিছু থাকে যে মানুষ অ্যাট্রাকটিভ হয় আর কি, যে আমি আসলেও এই জিনিসটা একটা, যেমন রুবিনার যে স্যানিটারি ন্যাপকিনটা, সেটা কিন্তু আমি কিন্তু ধরতে গেলে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম এক সময়, যে সাতক্ষীরাতে স্যানিটারি ন্যাপকিন অসম্ভব রুবিনা, তুমি এটা কিভাবে বাজার পাবা? ও বললো যে আমাদের অনেক পরিচয় আছে, মানে ব্রেকিং দ্য সাইলেন্স এর থ্রুতে আমাদের কমিউনিটিতে এমন ভাবে পরিচয় আছে, আমরা পারবো এটা, ঘরে ঘরে গিয়ে দিতে পারবো। আসলেই সেটা, কারণ এই মানে সাতক্ষীরা তো লবণাক্ত এলাকা, সেখানে ন্যাপকিনটা কিন্তু অল্প দামে দেয় এবং খুব একদম পরিবেশ যে কোনো ধরনের কেমিক্যালস নাই। সুতরাং এটা কিন্তু বাজার পেয়ে গেছে। ওইখানকার যে বিভিন্ন ধরনের এনজিও আছে তারা নিচ্ছে, পরে ফার্ম গুলা যে আছে তারা নিচ্ছে ওর কাছ থেকে, আর ঘরে ঘরে ওরা ডিস্ট্রিবিউট করে। এই জন্যই আমি বললাম যে স্থানীয় কমিউনিটি এবং স্থানীয় বাজারটাকে নিতে হবে। আর আপা, আরেকটা হলো যে একটু আপনাকে ছোট্ট করে একটু থামিয়ে আমি আমার একটা জিনিস খুব জানতে চাচ্ছি। রুবিনার ক্ষেত্রে একটা যেরকম থ্রোব্যাক ছিল যেটা সাতক্ষীরা, আবার আরেকটা ছিল যে আঞ্চলিক বা এলাকায় একটা কমিউনিটি তৈরি করা, এক ধরনের মৌখিক কমিউনিটি তৈরি করা মনে হয় কিছুটা সহজ, সবাই সবাইকে চেনে। কিন্তু এই ক্ষেত্রে নাবিলার ক্ষেত্রে যেরকম ঢাকা সিটিতে কিন্তু এই মৌখিক কমিউনিটি তৈরি করাটা আমার মনে হয় একটু সময় সাপেক্ষ। এখানে এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া হয়তো বা আরো একটু বেশি উপকারে আসবে, যেটা সাতক্ষীরার হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, আসবে না। এই হ্যাঁ। দুটো জায়গার ক্ষেত্রে যদি আমাদেরকে একটু আলাদা করে বলতেন। মানে ঢাকা ঢাকা টাফ, ঢাকা খুব টাফ। ওরা মানে আমার সাতক্ষীরার কিন্তু সবগুলা মোটামুটি ভাবে তারা একদম পুরো দমে তারা চেষ্টা করে যাচ্ছে এবং খুব ভালোভাবে। হুম ঢাকা হুম টাফ, আবার ঢাকা খুব ভালো। ঢাকা সেই যোগাযোগটা আমি প্রথমেই বললাম না, যে এই যোগাযোগের মাধ্যমটা ওই দিন ওইখানে সেভ দ্য চিলড্রেনের ওই আয়োজনে কিন্তু এমন অনেকে ছিলেন। আমি জানি যে একজন আছেন যিনি নাকি এখন উদ্যোগ, মানে বড় উদ্যোক্তা, নারী উদ্যোক্তা। উনি বোধহয় ওখানে ঘোষণা দিয়ে আসছেন উনি দুইটা অর্গানাইজেশনকে ইয়ে করবে, অর্থায়ন করবে। এটা অর্থায়ন এবং কারিগরি সহায়তা, অর্থায়ন না, উনি কারিগরি সহায়তা দিবে। উনি হুম হুম। জানাবেন যে কোথায় কিভাবে আগালে আসলে ঠিক হবে, এবং ওনার কাজগুলিও সব ঢাকা ভিত্তিক। উনি এখন একদম এক্সপোর্ট এক্সপোর্ট করে সব। উনি বোধহয় বাংলাদেশের প্রথম নারী এক্সপোর্ট আর কি, কোহিনুর আপা। আমার মনে হয় এই জিনিসগুলি ধরতে পারা, ওনাদের কাছে যাওয়া, ওনাদের কাছে শোনা, কারণ সাথে আমাদের যে সোচ্চার যে
আজকে যে পডকাস্টটা হচ্ছে সেটা তো সোচ্চারের ব্যানারে। কোহিনুর আপা হুম। আমাদের সোচ্চারের ইয়ে, কোহিনুর আপার মতন মানুষদের সাথে কথা বলা, ঢাকায় যারা আছে বিশেষত, তাহলে কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে। আরেকটা হলো সর্বোপরি নিজের কাজের প্রতি একেবারে নিবেদিত প্রাণ হওয়া। কারণ আমার আবার মনে হয় যে এই জিনিসটা, যে আমাদের এই যুব সমাজ যেমন খুবই মেধাবী এবং খুবই তারা রিস্ক নিতে পছন্দ করে, তেমনি একটা জিনিসের প্রতি আগ্রহ হারায় ফেলে খুব হুম। তাড়াতাড়ি। এটা আমার জন্য অনেক সময় মনে হয় পেইনফুল। আমি খুব পেইনফুল অনুভব করি যখন আমি দেখি যে অল্পতে ওরা ধৈর্য হারায় ফেলে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি একটু আপনার ব্যাকগ্রাউন্ড চাইলে বলে নিতে পারেন যে আপনার আসলে বেড়ে ওঠাটা এখানেই কিনা, এবং কি মনে হচ্ছে যে এখানে কমিউনিটি বিল্ড আপ করা আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, নাকি এটা বরঞ্চ আপনাকে সহজ করে দিয়েছে? নিশ্চয়ই তাই আপা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি যদি ভুল না করি, আমার মনে হয় যে নাবিলা যেরকমটি শুরু থেকে বলছিল, যে পরিবারের বাধা, নিজের ইন্ট্রোভার্ট, এগুলো সবকিছু ভেঙে যখন সামনে এগিয়ে আসা, আমার মনে হয় এখানে নামের সার্থকতাও অনেকটা প্রকাশ পেয়েছে, ব্রেকিং দ্য সাইলেন্স, যদি আমি ভুল না বলে থাকি আপা। আমাদের হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, রোকসানা আপা এবং নাবিলা। এবং আজকের মতো দর্শক এখানে আমরা শেষ করছি। এই ছিল আমাদের আজকের আয়োজন, চিন্তা সৃষ্টি পরিবর্তন, যুব নেতৃত্বে নতুন উদ্ভাবনে। এবং আমাদের অতিথির ভাবনা, অভিজ্ঞতা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে নতুন প্রজন্মকে আরো বড় বড় স্বপ্ন দেখাতে এবং সাহসের সাথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সবাইকে ঢাকা পোস্টের সাথে থাকার জন্য। পরবর্তী পর্বে আমরা আবারও ফিরে আসবো নতুন অতিথি এবং নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।